স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছি আমি ফিমা জামান। বেশি সম্পদের মালিকদের বেশি কর দিতে হবে প্রস্তাবিত বাজেটে এ কথা থাকলেও অনেক ক্ষেত্রে রয়ে গেছে অস্পষ্টতা। পোশাক শিল্প মালিকেরা এই নিয়মের ব্যতিক্রম। এতে আয় বৈষম্য কতটুকু কমবে তা নিয়ে সংশয় বিশ্লেষকদের। আর আমদানি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে দেশীয় শিল্পের সুরক্ষা অনেকটাই নড়বড় হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। আজ আমাদের আলোচনার বিষয় প্রস্তাবিত অর্থ বিল। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তবে আজকের অতিথির সাথে আলোচনা করার আগে প্রস্তাবিত অর্থ বিল নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। বাণিজ্য উদারীকরণের প্রয়োজনে আমদানি করা পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের কথা বলা হয় বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ সম্মেলনে। সেই হিসেবে 2015 সালের মধ্যে প্রায় 1,500 পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ দেবার শর্তেও আছে এমনটি। আসছে বাজেটে 770টি পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী। এতে রাজস্ব আয় 500 কোটি টাকা কমে যাবে। লোকাল ডোমেস্টিক প্রডিউসার তাদের উপরে এটার উপরে একটা চাপ পড়তে পারে এবং এইখানে এখন আমাদের ভেবে দেখতে হবে যে আমরা 2015 সালের মধ্যে এটা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা। প্রস্তাবিত অর্থ বিলে ভ্যাটের মতো পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতেও। আয়করের 5টির জায়গায় 6টি স্তর করা হচ্ছে। এখন থেকে 30 লাখ টাকার বেশি বার্ষিক আয়ের মালিককে দিতে হবে 30% কর। আর বিত্তশালীদের আয়ের ওপর সারচার্জ দেবার সীমা বাড়ানো হয়েছে সর্বোচ্চ 25% পর্যন্ত। তবে পোশাক মালিকদের আয়ের ওপর কর দিতে হবে মাত্র 0.3% হারে। এতে আয় বৈষম্য কতটুকু কমবে তা নিয়ে প্রশ্ন আছে অনেকের। বাংলাদেশের অতি ধনী কারা? তারা তো গার্মেন্টসেরই। গার্মেন্টের বাইরে কয়জন অতি ধনী আছে হাতে গোনা যাবে। কাজে তাদেরকে বাদ দিয়ে আমি সুপার ট্যাক্স চালু করব কাদের জন্য? এর বাইরে পরিবেশ ও স্বাস্থ্য খাতে বসানো সারচার্জের কারণে বাড়বে রাজস্ব আদায়। আর ফ্ল্যাট ও বাড়ি মালিকদের কর শনাক্তকরণ নম্বর টি আইনের আওতায় আনায় ভবিষ্যতে রাজস্ব আদায়ের পথ প্রশস্ত হলো বলে মনে করছেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয় নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব আহসান এইচ মনসুর, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি যে আয়করে 5টি জায়গায় 6টি স্তর করা হচ্ছে, আর এখন থেকে 30 লাখ টাকার বেশি বার্ষিক আয়ের মালিকদেরকে দিতে হবে 30% কর। এখানে আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, কতটুকু কোনো বৈষম্যমূলক কোনো আচরণ কি করা হচ্ছে বা এই সিদ্ধান্তের ফলে? বাংলাদেশের কর, বিশেষ করে প্রত্যক্ষ কর ব্যবস্থার দুটো বড় সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে বেসটা খুব ছোট। আমরা মাত্র 13 লক্ষ লোক টিন আছে, এর মধ্যে থেকে হয়তো 10 লক্ষ বা 11 লক্ষ লোক প্রকৃতপক্ষে ট্যাক্স দেয়। কাজে বেসটাকে আমাদের বড় করতে হবে। সেটা না করে বা সেদিকে খুব একটা আমরা কিন্তু দেখছি না কোনো দৃঢ় পদক্ষেপ। আমরা দেখছি যেটা যে কর হারকে বাড়িয়ে যারা এক্সিস্টিং করদাতা এবং যারা মোটামুটিভাবে সর্বোচ্চ হারে কর দিচ্ছে তাদের উপরে যেন আবার করের বোঝাটা চাপিয়ে দিলাম। ফলে কি হয়, এই ক্ষেত্রে যেটা সম্ভাবনাটা হবে সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স বলে একটা কনসেপ্ট আছে। তারা চেষ্টা করবে কর আইনদের ধরে এনে কিভাবে করটাকে কমিয়ে ফেলা যায় আইনের লুফলের মাধ্যমে, এবং এই প্রচেষ্টা কিন্তু বাড়বে বলে আমার ধারণা এর ফলে। আর 2 নম্বর যেটা হচ্ছে যে বলা হয় যে এটা ইকুইটি বা সামাজিক এক ধরনের ভারসাম্য নিয়ে আসবে। ভালো কথা, মানলাম। কিন্তু সমাজের যারা সবচেয়ে বেশি ইনকাম আর্নিং সেক্টর, যেমন গার্মেন্টস, যেমন যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তাদের ক্ষেত্রে আমরা কি করছি? তাদেরকে বাদ দিয়ে গার্মেন্টস সেক্টর হলো আমাদের শিল্পায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট খাত, আমাদের রপ্তানি সবচেয়ে ইম্পর্টেন্ট খাত। সেখানে আমরা 0.3% দিচ্ছি, আর অর্থাৎ কমিয়ে দিলাম, আর বাকিদের উপর আমরা করভার বাড়িয়ে দিলাম। তো এখানে তো বৈষম্য হলো না। কাজেই আমাদেরকে আবার চিন্তা করতে হবে যে সত্যি সত্যি যদি আমরা একটা ট্যাক্স সিস্টেম চাই, ট্যাক্স সিস্টেমটাও তো বৈষম্যমূলক হতে হবে, মানে এটাকে সুষম হতে হবে ট্যাক্স সিস্টেমটাকে। সেটা কিভাবে করতে পারি? 1 নম্বর হচ্ছে যে যতদূর সম্ভব ট্যাক্স বেসটাকে বাড়িয়ে ফেলা। সেজন্য আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে একটা প্রস্তাব করেছেন যে এবছর উনি চাচ্ছেন না সর্বনিম্ন হারের যে ট্যাক্স, যেটা থ্রেশহোল্ড যেটা হচ্ছে, সেটাকে বাড়াতে। পারবেন কিনা জানি না, কারণ এখানে প্রচন্ড চাপ আসছে বিভিন্ন মহল থেকে। কিন্তু এটা খুব ভালো নীতি, কারণ
বেশি লোক ট্যাক্স প্রদান করুক। আমি যদি সর্বনিম্ন ট্যাক্স হারটাকে বাড়িয়ে ফেলতে থাকি তাহলে লোকেরা কিন্তু পেছনেই থাকবে, তারা এটা ক্রস করতে পারবে না, ফলে আমরা করদাতার সংখ্যা বাড়াতে পারবো না। কাজে কিছুদিন হলেও উনি যেটা বলেছেন 10 বছরের জন্য আমি ফ্রিজ করতে চাই, উনি দ্যাটস দ্য রাইট অ্যাপ্রোচ, এবং ওটা করতে পারলে আমাদের করদাতার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি যে করদাতাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাদেরকে উৎসাহ দিয়ে কর নাইটে নিয়ে আসা, এবং প্রয়োজনে সরকার একটা 5% রেট সৃষ্টি করতে পারত, 30% না করে, যাতে তার 5% দিয়ে হলেও একটা নমিনাল অ্যামাউন্ট দিয়ে করদাতা হিসেবে গর্ববোধ করতে পারত। তারা তাদের যে ডেমোক্রেটিক রাইট আছে, আমি করদাতা, এটা যে একটা অধিকার, এই যে অধিকার বোধটা আমাদের সমাজের মধ্যে নাই, কারণ বেশিরভাগ লোক কর দেয় না। আমাদের 160 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন লোক দেয়, অর্থাৎ 160 জনে একজন করদাতা, 160 জনে, সেটা দিয়ে কিন্তু আমাদের যে ধরনের ট্যাক্স বেস আমরা চাই সেটা আমরা পাবো না। কাজেই ন্যাচারালি আমাদের বর্তমান সিস্টেমটাই হচ্ছে এক ধরনের, আমি বলবো, ভারসাম্যহীনতায় ভুগছে। এই ভারসাম্যহীনতা ফিরিয়ে আনতে হবে, আমাদের সবাইকেই ট্যাক্স দিতে আনতে হবে যারাই কিছুটা হলেও রোজগার করছে। তা না হলে কিন্তু আমরা আলটিমেট উদ্দেশ্য করদাতার সংখ্যা বাড়ানো এবং সেটার মাধ্যমেই করের বৃদ্ধি, সেটা হবে না। শুধুমাত্র যদি আমরা ফোকাস করি যে 25% যারা আছে তাদের উপরে 30% করলাম, এবং তাদের 2 কোটি টাকা থাকলে পরে আরো 10% বাড়িয়ে দিলাম, 35% করে ফেললাম, এটা কিন্তু একটা খারাপ দিক হয়ে যেতে পারে সরকারের জন্য, এবং করদাতাদের উদ্বুদ্ধকরণের বদলে এটা করদাতাদের নিরুৎসাহিত করবে ভবিষ্যতে। কারণ তারা মনে করবে আমরা একবার জালে ঢুকলে আমাদেরকে খালি কর বাড়াতেই থাকবে, কর হার, তাহলে তো আমার উপায় নেই। এক ধরনের সংশয় আসলে কি তাদের মধ্যে কাজ করবে যে সামনের দিনগুলোতে হয়তো এখান থেকে আরো কর দেওয়ার পরিমাণ বাড়তে পারে? অবশ্যই যেটা উচিত সেটা হলো যে যারা ট্যাক্স দিতে আছে তাদেরকে ভালোভাবে প্রতিপালন করা, এবং যারা নাই তাদেরকে উদ্বুদ্ধ করে ট্যাক্স দিতে নিয়ে আসা, এবং সেই জন্য কর হারটাকে যদি একটু সামঞ্জস্যকর করে নিম্নমুখী করে 10% ঠিকই আছে যেখানে, বাকিটা নতুন যারা ঢুকবে তাদেরকে 5% করে দিই, তাদেরকে একটা সহনীয় পর্যায়ে রেখে এটাকে আস্তে আস্তে যেটাকে আমরা বলি অ্যাক্লেমেটাইজ করে ফেলা, যে আমি করদাতা হিসাবে প্রত্যেক বছর 5 বছর কর দিয়ে আসি, সে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু 5 থেকে 10-এ ঢুকে যাবে, আবার 10 থেকে 15-তেও ঢুকে যাবে, কিন্তু তাকে তো ঢুকাতে হবে। প্রথমেই যদি আমি ভয় পাইয়ে দিই তাহলে কিন্তু সে ওই ট্যাক্স নেটের মধ্যে আসবে না। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে নতুন আরেকটি বিষয় এসেছে, ফ্ল্যাট ও বাড়ি মালিকদের কর শনাক্তকরণ নম্বর বা টিএন এর আওতায় আনার জন্য যে ভবিষ্যতে রাজস্ব আয়ের পথ প্রশস্ত করার কথা বলা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এই ক্ষেত্রেও তো কিছু একটা সংশয় রয়ে যাচ্ছে, এবং আমরা ইতিমধ্যে কিছু মত পার্থক্য শুনেছি, আসলে কতটুকু সম্ভব হবে এই জায়গা থেকে? দেখুন, বাড়ি ভাড়া থেকে যে আয় হয় সেটা কিন্তু অলরেডি আগে আইনেও ট্যাক্সেবল ছিল, এটা নতুন কিছু না। আমি যদি ভাড়াটির কাছ থেকে আয় করি, সেই আয়টা অন্য আয়ের সাথে যোগ করে আমাকে কর দিতে হবে, এটা সবসময়ই ছিল, এখনো আছে, এটা নতুন কোনো জিনিস নয়। এটা যেখানে সরকার যেটা বলতে চাচ্ছে বা এনবিআর যেটা বলতে চাচ্ছে যে আমরা একটু নজরদারি বাড়াবো, যেটার মাধ্যমে আমরা আশা করি আরো বেশি কর পাবো, ভালো কথা, কোনো আপত্তির কোনো বিষয় নাই এখানে। কিন্তু নজরদারি বাড়ানোটার মধ্যে এখানে তাদেরকে যেটা হইতে হয় কিভাবে বাড়াবে সেটা কিন্তু এখানে সুস্পষ্টভাবে কোনো উল্লেখ করা নাই। তারা হয়তো একটা বিধিমালা করবে। আমার একটা সাজেশন থাকবে এই ব্যাপারে, যে আপনারা বিধিমালাটা একটা সরলভাবে করেন, সিম্পল একটা বিধিমালা করেন, যেটা ম্যানিপুলেশনের স্কোপটা কম থাকবে। কিরকম? যেমন বিভিন্ন শহর উপশহরগুলোতে যে ধরনের বাড়ি আছে, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, এই যে স্কেল অফ ইনক্রিজ, এখানে যদি আমরা মোহাম্মদপুরকে 20 টাকা হিসাবে রেন্টাল ধরে, আমরা স্কোয়ার ফিট হিসাবে ধরে নিয়ে তার বাড়ি ভাড়া আদায় করি, ধানমন্ডির জন্য 30 টাকা হিসাবে, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, গুলশানকে 40 টাকা হিসাবে, বাড়িধারাকে 50 টাকা স্কোয়ার ফিট হিসাবে নিয়ে, তাহলে কিন্তু খুব সাধারণভাবে একটা গুণ করে আমরা জানতে পারবো যে কত টাকা তার ভাড়া থেকে আয়। তখন ওখানে একটা ডিসকাউন্ট দিতে পারে সরকার, সেটা 30% দিতে পারে, বা 25% বা 20%, যেটাই দিক, বলে দিক যে এত শতাংশ বাদ দিয়ে দিব, বাকি টাকাটা তার অন্য ইনকামের সাথে যোগ হয়ে তার ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন হবে। তাহলে ওই ফেক দলিলও করার দরকার নাই, ভাড়াটিয়ার সাথে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টও করার দরকার নেই, ভাড়াটিয়াকে চাপে ফেলার প্রয়োজন হবে না, বিষয়টা এখানে কমে আসবে, ভাড়াটিয়া কিন্তু ঝামেলা থেকে বাঁচবে। এটা যদি করতে পারে, এবং এনবিআর চোখ বুঝে রেভিনিউ পাবে, কারণ বাড়ির মালিকের কতখানি জায়গা আছে, মানে কত স্কোয়ার ফিট ফ্ল্যাট এরিয়া আছে, সেটা কিন্তু জানা আছে ঢাকা মিউনিসিপ্যালিটির কাছে, রাজুকের কাছে। কাজে সেটা ফলো করলেই এটাকে উদ্ধার করা সম্ভব, এবং খুব ইজিলি সম্ভব। আমি মনে করি যে তারা একটা সিম্পল রুল করুক,
পেঁচানো রুল যেন না করে। আচ্ছা। আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের একটা টেন্ডেন্সি হচ্ছে যে বজ্র আটনি ফসকা গরু, অর্থাৎ এমনভাবে প্যাচ কুটবে যে দেখে মনে হবে যে খুব কঠিন, এটাতে বের হওয়ার উপায় নাই, কিন্তু দেখা যাবে সবাই ওই ফাঁক দিয়ে বের হয়ে গেছে। সেটা যেন না হয়, খুব সিম্পল করুন, কিন্তু সবাইকে জালের মধ্যে রাখেন। রাখে জি, আমরা এমনটাই প্রত্যাশা করবো। আমাদের একটা বিরতির সময় এসেছে, বিরতির পরে আমি এই বিষয়গুলো আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলেন। বিরতিতে যাওয়ার আগে প্রস্তাবিত অর্থ বিল নিয়ে কথা বলছিলাম পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের সাথে। তার সাথে আলোচনায় আবারও ফিরছি। জনাব আহসান এইচ মনসুর, এবার আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে বাণিজ্য উদারীকরণের প্রয়োজন। আমরা জানি আমদানি করা পণ্যের উপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের কথা বলা হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সব শেষ সম্মেলনেও বলা হয়েছে এবং আমাদের IMF এর শর্তের মধ্যেও আছে। তো এই জায়গাটিতে আসলে আমরা কতটুকু কেপাবল, যদি আমরা এই মানে 2015 সালের মধ্যে কমাতে চাই? এখানে দুটো জিনিস, 2015 সাল হোক না হোক আমাদেরকে এটা কমাতে হবে, কারণ আমরা সারা দুনিয়ার চাইতে পৃথকভাবে থাকতে পারবো না। আমরা যে পার্শ্ববর্তী দেশ ভারতও দেখি, বাংলাদেশে কি তিনটে জিনিস সৃষ্টি করা হয়েছে। একটা হচ্ছে যে কাস্টমস ডিউটি, একটা আর্টিফিশিয়াল একটা সাপ্লিমেন্টারি ডিউটি বসিয়ে দেওয়া হচ্ছে ইম্পোর্টের উপর, যেটা অ্যাকচুয়ালি কাস্টমস ডিউটির মতোই প্রোটেকশন হিসেবে কাজ করছে। আবার সাথে রেগুলেটরি ডিউটি বসিয়ে দেওয়া হয়েছে 10% করে ইম্পোর্টের উপর। তিনটে, যেটাকে আমরা বলি প্যারা ট্যারিফ, ট্যারিফ আর প্যারা ট্যারিফ দুটো মিলিয়ে আমাদের কিন্তু এখন এফেক্টিভ প্রোটেকশন হচ্ছে প্রায় 50-55% মতো গড়ে অ্যাভারেজ। হিউজ হিউজ, যেটা অন্যান্য দেশ, ভারতের মতো দেশে 14%, উন্নত দেশগুলোতে 2%, 3%। এইভাবে তো আমরা ওইখানে থাকতে পারবো না, আমরা তো গ্লোবাল কমিউনিটির মেম্বার। কাজে অবশ্যই, এবং আমরা যখনই মধ্য আয়ের দেশের দিকে যাব, মধ্য আয়ের দেশে পরিণত হব, এই চাপটা কিন্তু আসবে এই 55 থেকে এটা কমিয়ে এটা 5, 7, 10-এ নিয়ে আসতে। সেটা আমরা একদিনে পারবো না, সেটা একদিনে পারবো না। সেই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কিভাবে এটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে পারে আগামী দিনগুলোতে, এবং আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভ হতে হবে। শুধুমাত্র প্রোটেকশন দিয়ে তো শিশুকে বড় করা যায় না, শিশুকে তার নিজ পায়ে দাঁড়াতে হবে, তার নিজ পায়ে দৌড়াতে হবে, নিজ পায়ে তাকে বিদেশেও যেতে হবে। সে চিরকাল মায়ের কোলে বা বসে থাকতে পারবে না। কাজেই আমাদের ইন্ডাস্ট্রিকে নিজ পায়ে দাঁড়াতে হবে। তো যাই হোক, এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র মূল্য সংযোজন কর আইন, যেটা 2012 যেটা আইন, যেটা সরকার ঘোষণা করেছে 2015 সাল থেকে বাস্তবায়ন হবে নেক্সট ফিসক্যাল ইয়ার থেকে, সেটা যদি করতে হয়, এখানে আইনে কিন্তু যে শিডিউলটা দেওয়া আছে সেটা পরিষ্কারভাবে বলা আছে যে 200-র কম প্রোডাক্টের উপর সাপ্লিমেন্টারি ডিউটি থাকবে, এবং সেটাই হওয়া উচিত। এবং সেগুলো হচ্ছে শুধুমাত্র লাক্সারি প্রোডাক্টস বা প্রোডাক্টস লাইক সিগারেট বা মাদক দ্রব্য লাইক অ্যালকোহল এর এই ধরনের জিনিসের উপর। অন্য জিনিসের উপর খুব ওইভাবে ইনডিসক্রিমিনেটলি সিলেক্টিভলি করা হয়েছে। তো এখন 1400 থেকে 200-তে নামিয়ে আসা রাতারাতি সম্ভব নয়। তো সরকার চেষ্টা করেছেন এবার অ্যাটলিস্ট 700 আইটেমের উপর আংশিকভাবে কমিয়ে নেওয়া হয়েছে। এটা ওয়েলকাম, ইটস নট এনাফ, বাট স্টিল ওয়েলকাম। গত বছরও কিছু করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা আরেকটু আগিয়ে থাকতাম। তো যাই হোক, আমাদেরকে তো যেতে হবে সামনের দিকে। সেই হিসাবে আমি মনে করি এটার প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, এবং আগামীতে আরো করতে হবে। আরেকটি বিষয় যেটা হচ্ছে, গত অর্থ বছরের বাজেটের সাথে যদি এবারের বাজেটের আপনি তুলনা করেন, অথবা আমি যদি আপনার কাছে আপনার একান্ত মতামত জানতে চাই যে কোনো বড় ধরনের পরিবর্তন কি আপনার দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে কিনা? দুটো জিনিস এখানে, অনেকেই বলে যে বাজেট খুব বিরাট হয়েছে, আমি মনে করি তা না। বাজেট ঠিকই আছে, 18% জিডিপি। গত বছরের বাজেটটা যখন করা হয়েছিল, যে জিডিপি দিয়ে করা হয়েছে তখন সেটা 18%ই ছিল, সেদিক দিয়ে কোনো তফাৎ নাই। যেটা আমি মনে করি যেটা তফাৎ এবছর আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ। কোয়ালিটিভ চেঞ্জটা একটা পজিটিভ সাইডেই বলবো, যে ইনফ্রাস্ট্রাকচারের উপর এবছরের বাজেটে এবং এই বছরের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামেও বেশ বড় রকমের জোর দেওয়া হয়েছে, বিশেষ করে ট্রান্সপোর্ট খাতে, এবং এটা আমাদের খুবই প্রয়োজন। এবং এই খাতটাকে যদি আমরা ভালোভাবে উজ্জীবিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো না। আমাদের বড় সমস্যা হচ্ছে বিনিয়োগ, আমাদের বড় সমস্যা হচ্ছে জমি, ভালো ডেভেলপড সার্ভিস ল্যান্ড বিনিয়োগকারীদেরকে দেওয়া, এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এই সাথে বিদ্যুতের ব্যবস্থা। তিনটে জিনিসকে সরকার এখানে জোর দিয়েছেন, এবং আরো অনেক অনেক করতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি মনে করি যে এটা
গুড পজিটিভ স্টেপ। এটাকে বাস্তবায়ন কিছু হলেও দেখিয়ে দিতে হবে সরকারকে এই বছর। শুধু বাজেটে অ্যালোকেশন করলে কিন্তু ব্যবহার হয় না। অতীতে আমরা দেখেছি পিপিপি করেছে অনেকবার, এক পয়সাও খরচ হয়নি। কাজে আমরা দেখতে চাই যে বাস্তবায়ন দেখতে চাই, আংশিকভাবে হলেও শুরু করুন, যাতে আগামী বাজেটে আরো বেশি করে টাকা দিতে পারে এবং আরো বেশি করে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের ভালো হবে। যে এমনটাই প্রত্যাশা করবো। আরেকটি বিষয় যেটা হয়েছে যে এবার বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে বিষয়টা রয়েছে, সেটা নিয়ে আপনার কিছু মতামত রয়েছে, আমি একটু সেই বিষয়টি জানতে চাইবো। ক্যাপিটাল গেইনসটা হচ্ছে, আমি মনে করি যে যেটা আমাদের দেশে আরো অনেক এমফেসিস দেওয়া উচিত। ক্যাপিটাল গেইনসের মাধ্যমেই আমাদের কিন্তু ধনীরা ধনী হচ্ছে, তারা কিন্তু চাকরি করে বা ধনী হচ্ছে না, তারা ক্যাপিটাল গেইনসের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। কিভাবে হচ্ছে? ধানমন্ডিতে একটা জমি থাকে বা গুলশানে একটা জমি থাকলে সে রাতারাতি 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। সে কিন্তু ওই জমিটার দাম ছিল হয়তো 2 কোটি বা 3 কোটি বা 5 কোটি, কিনেছিল হয়তো 30 লাখ বা 60,000 টাকা দিয়ে। সেটা এই যে ক্যাপিটাল গেইনগুলো হচ্ছে, যে কারণে আমাদের সম্পদ প্রোডাক্টিভ ইউজে না যে আনপ্রোডাক্টিভ ল্যান্ড এবং বাড়ি এক্সট্রা কিনে ছেলে মেয়েদের নামে বেনামে ওটাকে দিয়ে দেওয়া হচ্ছে। সেটাকে বন্ধ করতে হলে পরে ক্যাপিটাল গেইনস ট্যাক্স চালু করতে হবে। অর্থাৎ আমি যখন ক্যাপিটাল গেইনসটা রিয়েলাইজ করব, সরকার যেন ওটাকে ট্যাক্স করে ওইখান থেকে কিছু টাকা হলেও নিয়ে নিতে পারে, এটা একটা জিনিস। আর 2 নম্বর হলো সম্পদ যেন ফেলে না রাখে। আমি একটা জমি কিনে কিছুই করলাম না, এই যে পূর্বাঞ্চলের জমিগুলো অলরেডি 3বার 4বার বিক্রি হয়ে গেছে, কিন্তু জমিতে কিন্তু একটা ইটও বসানো হয় নাই। এটা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করছে আমরা সবাই। স্পেকুলেটিভ বন্ধ করতে হলে এখানে এই জমিগুলোর উপর যেটাকে বলা হয় প্রপার্টি ট্যাক্স দিতে হবে, যেটা তখন আমাকে ট্যাক্স, আমি যদি দেখি যে আমি শুধু জমি করে ট্যাক্স দিচ্ছি, তখন আমি ওটাকে উৎপাদনমুখী জমি করব। অর্থাৎ ওখানে ফ্ল্যাট বানাবো বা অফিস বানাবো, ভাড়া দেবো, ভাড়া দিয়ে ওই ভাড়া দিয়ে আমি ট্যাক্স পরিশোধ করব। এই যে একটা পরিবর্তনটা, এটা খুব দরকার। তা না হলে পরে স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট বন্ধ হবে না এই সমাজে। এবং সেটা বন্ধ না করতে পারলে আমাদের যে ধরনের বিনিয়োগ দরকার উৎপাদন খাতে, ট্রান্সপোর্ট খাতে, এগুলোতে আমরা অতখানি বিনিয়োগ নিতে পারবো না। কাজে সরকারকে খুব ভালোভাবে এটাকে চিন্তা করতে হবে এবং আরো সুদৃঢ়ভাবে ক্যাপিটাল গেইনস এবং প্রপার্টি ট্যাক্স প্রপারলি এটাকে ইম্পোজ করতে হবে। আমরাও এমনটাই প্রত্যাশা করবো। জনাব আহসানিক মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। আজ আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।